গল্পের শুরুতেই আমরা বেশ কিউট দেখতে দুইটা বাচ্চাকে দেখতে পাই। তারা তার দাদির কাছে 1 ইঞ্চি রাজকন্যার গল্প শুনছে। মানে যে রাজকন্যাটার হাইট হবে অনলি 1 ইঞ্চি। তো এই গল্পটা শুনেই তো ছোট্ট মেয়েটা প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ে, আর সে সত্যি সত্যি ওই ছোট্ট রাজকন্যার সঙ্গে দেখাও করতে চায়। এরপর গল্প বলা শেষ করে তার দাদি যখন ওখান থেকে চলে যায়, তারপরই তো ওই দুইজন সেই ছোট্ট রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আসলেই তারা মনে করছিল এরকম কেউ বোধহয় সত্যি সত্যি এক্সিস্ট করে। তো খুঁজতে খুঁজতে তো ছোট্ট মেয়েটা একটা পুকুরের কাছে চলে আসে, আর তখনই হঠাৎ করে পিছিল খেয়ে তার জুতাটা পানির মধ্যে পড়ে যায়। জুতাটাকে এইভাবে ভেসে যেতে দেখে তো মেয়েটা খুব ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবছিল যে এই বুঝি সে জুতাটাকে হারিয়েই ফেললো, বাসায় গেলে মা অবশ্যই বকবে। তবে ঠিক তখনই সে জুতার মধ্যে সেই ছোট্ট রাজকন্যাকে দেখতে পায়, মানে সে 1 ইঞ্চ প্রিন্সেস। ওই রাজকন্যাকে দেখেই তো মেয়েটা প্রচন্ড খুশি হয়ে যায়। ওই সময় আবার সে ছেলেটাও এখানে এসে পৌঁছায়। মেয়েটা তখন তাকেও সে 1 ইঞ্চ প্রিন্সেসের কথাটা জানায়, কিন্তু ততক্ষণে আবার রাজকন্যাটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তাই ওই ছেলেটা তো বাচ্চা মেয়েটার কথা আর বিশ্বাস করে না। এরপর তারা ওখান থেকে চলে যায় একটা পাহাড়ের নিচে, আর এখানে আসার পরে তারা একে অপরকে নিজেদের ভালোবাসার কথা জানায়। ভাই রে ভাই, এই বয়সে আমরা এ ফর আপেল আর বি ফর বলই পড়েছিলাম। ও এরা আবার চিরদিন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিও দেয়, মানে বুঝতে পারছো এরা প্রমিসও বোঝে। আর এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আমরা চিওমি নামের একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটাও কিন্তু বেশ সুন্দর। চিওমি বসে বসে নিজের উপন্যাস লিখছিল, তখন জানালার বাইরে তাকিয়ে এসে দেখতে পায় মিনামিকে। মিনামিকে আবার সে প্রচন্ড পছন্দ করে। মিনামি তখন তার সবচেয়ে প্রিয় খেলা কেন্ডো প্র্যাকটিস করছিল। চিওমি তখন তার দিকে বেশ মন খারাপ করেই তাকিয়ে থাকে, কারণ সে মিনামিকে ভালোবাসলেও তার কাছে মনে হয় মিনামি তাকে একটুও ভালোবাসে না। এমনকি সে কখনো বোঝারই চেষ্টা করে না যে চিওমি তাকে এতটা ভালোবাসে। তারপর স্কুলে যাবার সময় আবার মিনামির মা চিওমিকে ডাক দেয়। আসলে তারা হলো প্রতিবেশী। আর মিনামি লাঞ্চ বক্সটা দিয়ে দেয়, কারণ আজকে সে লাঞ্চ নিতে ভুলে গিয়েছে। চিওমি তখন লাঞ্চ বক্স নিয়ে মিনামির পেছনে দৌড়াতে শুরু করে। অন্যদিকে মিনামি ওর মনে পড়ে যায় যে সে লাঞ্চ বক্সটা বাসায় ফেলে রেখে এসেছে, তাই মনে পড়তে সেও বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। আর এইভাবেই দৌড়াতে গিয়ে দুজনের সেখানে হঠাৎ করে ধাক্কা লাগে, আর ভুলবশত আবার তাদের মাঝখানে একটা কিসও হয়ে যায়। চিওমি তো দ্রুত উঠে দাঁড়ায়, আর লাঞ্চ বক্সটা মিনামির হাতে গুজে দিয়ে সে লজ্জায় দৌড়ে চলে যায়। তো চিওমি আর মিনামি কিন্তু একই ক্লাসে পড়ে, কিন্তু তারা একে অপরের সঙ্গে খুব একটা বেশি কথা বলে না। আসলে মিনামি কারোর সাথে ঠিকমতো কথা বলতে চায় না। সে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে বড় হয়ে একজন ডাক্তার হতে চায়, যাতে করে মানুষের সেবা করতে পারে আর নিজের পরিবারকেও সাহায্য করতে পারে। এই কারণে সারাক্ষণ সে পড়াশোনায় মুখ গুজে বসে থাকে। আর এরপর আমরা দেখতে পাই চিওমি তার স্কুলে ডান্স প্র্যাকটিস করছে। আসলে সে একজন অসাধারণ ডান্সার, আর সে বরাবরই চাইতো টোকিওতে একটা ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে, কিন্তু সে ভালো করেই জানে তার মা বাবা কখনোই এতে রাজি হবে না। মানে তারা এত দূরে মেয়েকে নাচার জন্য জীবনেও ছাড়বে না। তো স্কুল শেষ করে আবার চিওমির ক্লাসমেট রিকু তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, আর তখন তার প্রিয় একটা উপন্যাসের কথা বলে। বন্ধুরা, এই উপন্যাসটা কিন্তু আসলে চিওমিরই লেখা, কিন্তু সে নিজের পরিচয় গোপন রেখে অন্য নাম ব্যবহার করে লেখালেখি করে। তো পরের দিনে তো আবার রিকু চিওমিকে একটা উপহার দিয়ে তার ভালোবাসার কথাটা জানায়। আসলে রিকু চিওমিকে অনেক পছন্দ করে, আর শেষমেশ যাওয়ার সময় বলে যায় যে আমি কিন্তু জানি চিওমি, ওই উপন্যাসের রাইটার তুমি, আর এই জন্যই আমার উপন্যাসটা এত বেশি ভালো লেগেছে। তো বাড়ি ফেরার পথে চিওমি রিকুর উপহারটা দেখে অনেক খুশি হয়ে যায়। তবে হঠাৎ করে সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে তো সে ছাতাটা বের করে, আর তখনই সে দেখতে পায় মিনামি তার ক্লাসমেট সাইবের সঙ্গে একই ছাতার নিচে হাঁটছে। সাইবে আবার তখন মিনামির দিকে খুব ভালোবাসার নজরেই তাকাচ্ছিল, মানে একটা লাবিডাবি ভাব আর কি। এই দৃশ্য দেখে তো চিওমের প্রচন্ড হিংসা হয়। আসলে ভালোবাসার মানুষের পাশে তো কেউ কাউকে সহ্যই করতে পারে না, তাই না? আর এই ঘটনায় সে এতটাই কষ্ট পায় যে বাড়ি ফিরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আর এরই মাঝে আবার তার মা বাবা জানতে পেরে যায় যে তাদের মেয়ে লুকিয়ে লুকিয়ে টোকিও ওই ডান্স কম্পিটিশনে যাচ্ছে। এটা নিয়ে বাসায় তো প্রচন্ড অশান্তি হয়। এমনকি চিওমির বাবা তাকে অনেক বকাবকি করে, আর রাগের মাথায় তো সে তাকে একটা চড়ই মেরে বসে। আর এতে চিওমিও প্রচন্ড ক্ষুব্ধ হয়ে বাড়ি ছেড়েই চলে যায়। কিন্তু এদিকে তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সে আর বাড়ি ফিরতে পারছে না। আর তখনই তার পথে দেখা হয়ে যায় মিনামির সঙ্গে। সে মিনামিকে তখন তার সঙ্গে সাইরের কি সম্পর্ক এটা নিয়ে প্রশ্ন করে, আর এটা শুনে আবার মিনামিও তখন অনেক কড়াভাবে তার সঙ্গে কথা বলে যে তুমি আমাকে কিসব উল্টাপাল্টা বলছো, তোমার খেতে কোনো কাজ নেই, এসব জিনিস আমাকে মোটেও জিজ্ঞাসা করবে না। মিনামির কথা শুনে তো চিওমি আরো বেশি কষ্ট পায়, আর দ্রুত ওখান থেকে চলে যায়। আর এর মাঝে জোরে বাতাস বওয়ার কারণে তার ছাতাটাও উড়ে চলে যায়। ছাতার পেছনে দৌড়াতে দৌড়াতে তখন সে ওই পাহাড়টাই পৌঁছে যায়, যেখানেই আমরা গল্পের শুরুতে দুজন বাচ্চাকে আবার একে অপরকে প্রমিস করতে দেখেছিলাম আর কি।
আর এখান থেকে আমরা জানতে পারি যে এই বাচ্চা দুইটাই হলো এখন বড় হয়ে মিনামি আর চিয়োমি হয়েছে। তো সেখানে বসে তো চিয়োমি মিনামির কথা অনেক ভাবতে থাকে যে কিভাবে মিনামির বাবা চলে যাবার পর তাদের বন্ধুত্ব সম্পর্কটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আসলে বাবা চলে যাবার পর তাদের ফ্যামিলির সম্পূর্ণ প্রেশার এসেই পড়ে মিনামির উপরে। এই জন্যই মিনামি এরকম কঠোর হৃদয়ের হয়ে গিয়েছে। চিয়োমি তখন কাঁদতে কাঁদতে গডের কাছে প্রার্থনা করে বলে যে মিনামি যেন আবারও আগের মতো হয়ে যায়, তাদের বন্ধুত্বটা যেন একদম ছোটবেলার মতো ওরকম সুন্দর হয়। আর এইসব ভাবতে ভাবতেই সে ওখানেই ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে যখন চিয়োমির ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে সে একদম ছোট হয়ে গিয়েছে, মানে সে 1 ইঞ্চ। আর এটা দেখে সে ভয় পাওয়ার বদলে উল্টো খুশি হয়ে যায়, কারণ এখন সে সত্যি সত্যি তার ছোটবেলায় কল্পনা করা সে 1 ইঞ্চ প্রিন্সেস হয়ে গিয়েছে। অন্যদিকে তো সারা রাত চিয়োমি বাড়ি না ফেরার কারণে তার মা বাবা অনেক টেনশন করে আর সব জায়গা থেকে খোঁজাখুঁজি করতে শুরু করে। শেষমেশ তো থানায় চলে যায়, সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। আর এরপর তারা থানায় যে পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানাতে যায়, সে অভিযোগটা নেয় ঠিকই, কিন্তু সেই এবার গসিপ করা আন্টিদের মতো চিয়োমির নিখোঁজ হওয়ার খবর সবাইকে জানাতে থাকে। আর এইভাবে এই খবরটা খুবই দ্রুত মিনামির কাছেও পৌঁছে যায়। মিনামিও চিয়োমিকে খুঁজতে শুরু করে আর তারপর সে ওই পাহাড়ের দিকেই চলে যায় আর বারবার চিয়োমির নাম ধরে ডাকতে থাকে। চিয়োমি তখন বলে যে আমি তো এখানে, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? মিনামি তো চিয়োমির কণ্ঠস্বর ঠিকই শুনতে পায়, কিন্তু সত্যি তাকে দেখতে পায় না। আর কোনোভাবে তখন ছোট্ট চিয়োমি লাফিয়ে লাফিয়ে উঠে মিনামির নজরে আসে। আর মিনামি তো চিয়োমির এই অবস্থা দেখে একদম অবাক হয়ে যায় যে তুমি এত ছোট কিভাবে হয়ে গেলে। আর মিনামি এরপর চিয়োমিকে নিজের পকেটে করে বাড়িতে নিয়ে আসে আর তার ঘরেই লুকিয়ে রাখে। চিয়োমি এখন মিনামির সাহায্য ছাড়া একটা কিছুও করতে পারছিল না, তাই মিনামিও সবসময় তাকে সাহায্য করার চেষ্টা করে। তো অনেকক্ষণ তো হয়ে গিয়েছে, তাই মিনামি চিয়োমিকে বাড়ি যেতে বলে, কিন্তু চিয়োমি তো কোনোভাবে ওই বাড়িতে ফিরে যাবে না। সে বলে যে এই অবস্থায় যদি আমার মা বাবা আমাকে দেখে তাহলে তারা প্রচন্ড ভেঙে পড়বে। তাই এরপর চিয়োমি তার মা বাবাকে ফোন করে জানায় যে আমি টোকিওতে সে ডান্স কম্পিটিশনে চলে এসেছি, তোমাদেরকে না জানিয়ে এসেছি, তোমরা আমাকে নিয়ে টেনশন করো না, ডান্স কম্পিটিশন শেষ হয়ে গেলে আমি আবারও বাড়ি চলে আসবো। তো এরপরই আমরা দেখতে পাই চিয়োমির জন্য মিনামি একটা ছোট্ট বাটি দিয়ে বাথটাব বানিয়ে দিয়েছে আর চিয়োমি তো সেটার মধ্যে বসেই গোসল করছে। ছোটবেলায় ওই যে আমরা পুতুল খেলতাম না, ঠিক সেরকম। তো রাতে এরপর মিনামি তার টিস্যু বক্সটা খালি করে চিয়োমির জন্য ছোট্ট একটা বিছানাও বানিয়ে দেয়। ঘুমন্ত চিয়োমিকে দেখে তো মিনামির খুবই আদর করতে মন চায় আর সে তখন তার দিকে মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এদিকে চিয়োমি তো পরের দিন মিনামিকে একটা রাজকন্যার গল্প শোনায় যে নাকি একটা অভিশাপের জন্য একদম ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু এরপর যখন একটা রাজপুত্র এসে তাকে চুমু খায় তখনই সে আবার ঘুম থেকে জেগে ওঠে। আসলে চিয়োমি ইচ্ছা করেই মিনামিকে এই গল্পটা শুনিয়েছিল যাতে করে সেও এসে তাকে একটু চুমু খায়, কিন্তু চিয়োমির এই ইঙ্গিত তো মিনামি কিচ্ছু বুঝতে পারে না, উল্টো তার এই গল্প নিয়ে অনেক হাসতে শুরু করে। আর এরপর যখন স্কুলে যাওয়ার সময় হয়ে যায় তখন মিনামি চিয়োমিকে নিজের পকেটে লুকিয়ে স্কুলে চলে যায়। এদিকে চিয়োমি স্কুলে না থাকলেও তো সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। আর মিনামি তো একটি ডল হাউস থেকে চিয়োমির জন্য এরপর ছোট্ট একটা জামাও কিনে আনে, কারণ অনেকদিন চিয়োমি এক জামা পরেই আছে, এখন তো তার পোশাকটা বদলাতে হবে। তখনই মিনামির মনে পড়ে যায় যে তার দাদি একবার তাদেরকে একটা জাদুকরী হাতুড়ির কথা বলেছিল যেটা নাকি 1 ইঞ্চি রাজকন্যাকে আবারও তার আসল উচ্চতায় ফিরে দিতে পারে, তবে সেই হাতুড়ি কেবল পূর্ণিমার রাতেই কাজ করবে। তো মিনামি তো এরপর চিয়োমিকে নিয়ে সেই জায়গায় চলে যায়, কিন্তু পূর্ণিমার রাতেও চিয়োমি আর আগের মতো বড় হয় না, আর সেই রাতে আবার শুরু হয় প্রচন্ড বৃষ্টি। মিনামি তখন চিয়োমিকে আবারও সেই পাহাড়ে নিয়ে যায়। তারা দুইজন তো সারা রাত ধরে ওই বৃষ্টির মধ্যেই অপেক্ষা করে, কিন্তু কিছুই পরিবর্তন হয় না। বৃষ্টিতে ভিজে তো মিনামি অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন চিয়োমি দৌড়ে যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনার জন্য যাতে করে একটু মিনামির মাথায় জল পড়তে দিতে পারে, কিন্তু চিয়োমির সাইজে এতটাই ছোট যে সে কোনো মতে ফ্রিজটা খুলতে পারছিল না। আর তাই তো সে মিনামির দিকে তাকিয়ে অসহায়ভাবে কাঁদতে শুরু করে। চিয়োমির এমন অবস্থা দেখে মিনামি তখন তাকে বলে যে তুমি প্লিজ এভাবে কান্না করো না, তুমি শুধুমাত্র আমার পাশে থাকলেই হবে। আর মিনামির এই সামান্য কথাগুলো শুনে তো চিয়োমির মনটা একদম ভরে যায়, কারণ সে তো শুধুমাত্র মিনামির কাছ থেকে এইটুক কথাই শুনতে চাচ্ছিল যেন আজীবন সে তার পাশে থাকতে পারে। তবে তার এই খুশি আবার খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। সায়রি নামে সেই মেয়েটা মিনামিকে দেখার জন্য চলে আসে আর রীতিমতো তো সেই এখানে এসে তার সব দেখাশোনা করতে থাকে। সায়রি তখন মিনামির খুব কাছে চলে আসে আর তাকে একটা চুমুও খেতে যায়। আর এদিকে তো চিয়োমির এমন দৃশ্য একদম সহ্য হচ্ছিল না। তবে ঠিক তখনই ঘুমের মধ্যে আবার মিনামি সেখানে চিয়োমির নাম বলে ফেলে আর এতেই তো সঙ্গে সঙ্গে সায়রি সেখান থেকে সরে যায়। এরপরই মিনামির জ্বরটা যখন একটু ঠিক হয় তখন সে চিয়োমির খুব কাছ থেকে একটা ভিডিও ধারণ করে যাতে তাকে দেখতে একদম স্বাভাবিক আকারের মতোই দেখায়। তারা দুইজন এরপর ওই ভিডিওটা চিয়োমির মা বাবাকে পাঠিয়ে দেয়, যেখানে চিয়োমি বলে যে তাকে টোকিওতে আরো বেশ কয়েকদিন থাকতে হবে। আর এই ভিডিওটা দেখে চিয়োমির মা বাবা একটু দুশ্চিন্তা মুক্ত হয় যে তাহলে আসলে তাদের মেয়ে মনে হয় ওই টোকিও ডান্স কম্পিটিশনেই আছে।
একদিন তো মিনামি সায়রির সঙ্গে বসে স্টাডি করছিল, আর তখনই মিনামির পকেটে ঘুমিয়েছিল চিওমি। কিন্তু হঠাৎ করে সে ঘুমের মধ্যে নাক ডাকতে শুরু করে। তখনই তো মিনামি বুঝতে পারে যে সিচুয়েশন একদম গড়বড়ের দিকেই যাচ্ছে। তাই সে তাকে চুপ করানোর জন্য তখন বারবার কাশতে শুরু করে। তো এদিকে বাড়ি ফেরার পথে আবার সায়রি মিনামির সঙ্গে বেশ ফ্লার্ট করছিল, আর একটা সময় তো সে মিনামিকে চুমুই খেতে যায়। কিন্তু পকেটের ভেতর থাকা চিওমির তো এইগুলো একদম সহ্য করতে পারছিল না। তাই সে তখন মিনামিকে পকেটের মধ্য থেকে ঘুষি মারতে শুরু করে, আর এতেও মিনামি একটু পিছনে সরে যায়। আর সায়রি তখন মনে করে যে মিনামি হয়তোবা লজ্জা পাচ্ছে, তাই সে যাওয়ার আগে আবার নিজে থেকেই জোর করে মিনামিকে একটা কিস করে দিয়ে চলে যায়, যেটা তো আমাদের চিওমি একেবারেই মেনে নিতে পারছিল না। আর এইভাবেই দেখতে দেখতে চলে আসে সেই কেন্দ্র প্রতিযোগিতার দিন। মিনামি এই প্রতিযোগিতার জন্য নিজেকে একদম প্রস্তুত বলে মনে করছিল না, কিন্তু চিওমি তাকে অনেক বোঝায় যে তুমি তো অনেক বেশি প্র্যাকটিস করেছো, আর এখন তোমার সেই প্রতিভা সবার সামনে দেখানোর সময় চলে এসেছে, তুমি কেন ভয় পেয়ে পিছিয়ে আসছো। চিওমির কথায় তখন মিনামি বেশ ইন্সপিরেশন পেয়ে তো চলে যায় সেই কেন্দ্র প্রতিযোগিতায়। তবে শেষ পর্যন্ত সে সত্যি সত্যি হেরে যায়। অন্যদিকে তো পরের দিন স্কুলে রিকু তার ক্লাসে একটা পুতুল নিয়ে আসে, যেটা দেখতে একেবারে চিওমির মতো। আর মিনামিকে নকল করে সেই পুতুলটা পকেটে রেখে স্কুল ভরে ঘুরতে শুরু করে। আর এটা দেখে আবার মিনামির তখন খুবই জেলাস ফিল হয়। আসলে ছেলেরা ভালোবাসার কথা প্রকাশ না করলেও গার্লফ্রেন্ডের দিকে যদি অন্য কেউ তাকায় বা তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তখন আবার ঠিকই জেলাস ফিল করে। তো চিওমি তো অনেক কয়দিন ধরে সে একটা পোশাকই পরেছিল, আর মিনামির একটা রুমাল তার খুবই পছন্দ হয়ে যায়। তাই সে মিনামিকে অনুরোধ করে যে সে যেন ওটা দিয়ে তাকে একটা সুন্দর ড্রেস বানিয়ে দেয়। তখন অনেক চেষ্টা করে মিনামি একটা সুন্দর ড্রেস বানিয়ে দিলেও চিওমি ওটা আর পরতে পারে না, কারণ গলার অংশটা খুবই ছোট হয়ে যায়। ওটা কোনোভাবে সে আর গায়ে তুলতে পারে না। আর এরপর তো চিওমি নিজের বাড়িতে গিয়ে তার পুতুলে জামা কাপড় আনার চেষ্টা করে, আর অনেক কষ্টে সে ওগুলো আনতে সক্ষম হয়। তারপর থেকে সে পুতুলের ড্রেসগুলো পরেই থাকে। একদিন তো মিনামি চিওমিকে একা বাড়িতে রেখে স্কুলে চলে যায়, আর হঠাৎ করে আবার সেদিন কয়েকজন চোর ঢুকে পড়ে মিনামির বাড়িতে। তাদেরকে দেখেই তো চিওমি তখন নিজের পা ব্যবহার করে মিনামির আইপ্যাড দিয়ে তাকে দ্রুত মেসেজ পাঠায়। আর ওই মেসেজটা পড়েই তো মিনামি তখন দৌড়ে বাড়ির দিকে ছুটে আসে। আর ওই বাড়িতে যখন চোরেরা মিনামির ঘরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই চিওমি আবার সিডি প্লেয়ারে জোরে গান বাজিয়ে দেয়। আর চোরেরা ভাবে যে হয়তো ঘরের মধ্যে শিওর কেউ আছে, তাই তারাও তখন ভয় পেয়ে পালিয়ে যায়। আর মিনামিও তখন দ্রুত বাড়িতে চলে আসে, আর দেখতে পায় যে চোরেরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, আর চিওমিও বেশ নিরাপদে আছে, যেটা দেখে সেও একটু স্বস্তি পায়। এদিকে ঘটে যায় আর এক কাহিনী। চিওমির এক বন্ধু সেই টোকিও ডান্স কম্পিটিশন প্রতিযোগিতা থেকে কল করে তার মা বাবাকে জানায় যে চিওমি নাকি আদৌ সেই প্রতিযোগিতায় যায়নি। এটা শুনেই তো তার মা বাবার টেনশন আরো বেশি বেড়ে যায় যে তাহলে তাদের মেয়ে আসলে কোথায় গিয়েছে, আর এই ভিডিওটাও সে কোথা থেকে তাদের পাঠিয়েছে। অন্যদিকে নিজের পুতুলে সুন্দর জামা কাপড় পরে তো চিওমি খুবই খুশি হয়ে যায়, আর খুশিতে সে ওখানে ডান্স করতেই শুরু করে। আর তখন চিওমিকে একদম মিষ্টি একটা পুতুলের মতোই লাগছিল। তো এরপর দিন যখন মিনামি স্কুলে যায়, তখন প্রতিদিনের মতো তো আজকেও চিওমি তার পকেটেই ছিল। আর স্কুলের বারান্দাতে তখন তার রিকুর সঙ্গে দেখা হয়ে যায়। আর রিকু তো আজকে প্রথমবার একদম হুবহু চিওমির মতো একটা পুতুল মিনামির পকেটে দেখতে পায়, যেটা দেখে তো সে একেবারে থমকে দাঁড়ায়। আর ঠিক ওই সময় আবার মিনামিও পকেট থেকে উকি মেরে চিওমি আর রিকুকে দেখে ফেলে। অন্যদিকে তো আবার চিওমির বড় বোন চলে আসে মিনামির বাড়িতে, আর সেখানেই সে চিওমির পুতুলের জামা কাপড়গুলো খুঁজে পায়। আর এরপরেই তার চোখ পড়ে একটা ট্যাবের দিকে, যেটা থেকে চিওমি তার মা বাবাকে ভিডিও পাঠিয়েছিল। এটা দেখেই তো তার আর বুঝতে কিছু বাকি থাকে না। তো এদিকে রাতে আবার সে সাইহরি নামের মেয়েটা আবারও চলে আসে মিনামির বাড়িতে। মিনামির মাও তখন রাত অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ওই রাতটা তাকে এখানেই থাকতে বলে। মিনামি তখন নিজের ঘরেই পড়াশোনা করছিল। এমন সময় তখন সাইহরি তার ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে। আর আজকে সে মিনামির কাছে তার নিজের অনুভূতির কথা স্বীকার করে দেয় যে সে মিনামিকে কতটা ভালোবাসে। তবে মিনামি তখনই তাকে দূরে সরিয়ে দেয়। এরপর তো সাইহরি তাকে আজকেও চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু মিনামি তখন অনেক অজুহাত দিয়ে বলে যে দেখো আমি আমার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। তখন বাধ্য হয়ে সাইহরি তো রেগে ওই ঘর ছেড়ে চলে যায়। এদিকে সাইহরিকে মিনামির এত কাছে দেখে তো চিওমি আবার কাঁদতে শুরু করে। তখন মিনামি তাকে জিজ্ঞাসা করে যে আরে তুমি কাঁদছো কেন, কিন্তু চিওমি তখন তাকে কিচ্ছু বলে না। তো পরের দিনে তো আবার মিনামি সে দাদি চিওমিকে দেখে ফেলে, আর ভাবে যে সে সত্যি সত্যি বোধহয় সে অনিঞ্চি প্রিন্সেস। দাদি তো চিওমির জন্য তখন সুন্দর সুন্দর অনেকগুলো পোশাকও বানিয়ে দেয়, আর সবাইকে বলে যে এগুলো হলো সব 1 ইঞ্চি রাজকন্যার জন্য। কিন্তু কেউই তার কথায় পাত্তা দেয় না। সবাই মনে করে যে হয়তোবা বয়স বেশি হয়ে গিয়েছে, তাই এরকম উল্টাপাল্টা বকছে। অন্যদিকে আবার চিওমির এক বন্ধু রিকুকে জানায় যে চিওমি নাকি আদৌ টোকিও যায়নি,
এটা শুনেই তখন রিকুর চিয়োমির নতুন উপন্যাসের কথা ভাবতে শুরু করে, যেখানে সে একটা ছোট্ট মেয়ে আর অনেক বড় একটা ছেলের প্রেমের গল্প লিখেছিল। আর তখনই তার মনে হয় যে আরে গতকালকেই তো আমি মিনামির কাছে একটা পুতুল দেখতে পেয়েছিলাম, যেটাকে দেখতে একদম চিয়োমির মতো। আর এদিকে তো চিয়োমির বড় বোন মিনামির কাছে এসে চিয়োমির ব্যাপারে জিজ্ঞাসা করে। মিনামি তখন বলে যে দেখেন আপু, চিয়োমি এখন কিছু সমস্যায় আছে যেগুলো সে এই মুহূর্তে বাড়িতে বলতে পারবে না। চিয়োমির বোন তখন এটা শুনে একদম চুপ হয়ে যায় আর বলে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি এখন মা বাবাকে কিছুই বলবো না, তবে তুমি কিন্তু ওকে একটু দেখে রেখো। তো একদিন যখন চিয়োমির বোন জানালার পাশে দাঁড়িয়েছিল, তখনই সে মিনামি জানালায় ছোট্ট চিয়োমিকে নাচতে দেখে। আর এটা দেখেই তো সে ভীষণ অবাক হয়ে যায়। এদিকে মিনামির দাদি আবার হুট করে অনেক অসুস্থ হয়ে পড়ে। মিনামিরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আর এরপর সে যখন বাথরুমে যায় তখন নিজের কোটটা খুলে আবার বাইরেই রেখে যায়। আর চিয়োমি তো তখন সেই কোটের পকেটের মধ্যেই ছিল। ঠিক তখনই আবার ছোট্ট একটা মেয়ে সে মিনামির কোটটা নিয়ে খেলতে শুরু করে। আর এর ফলে চিয়োমি পকেট থেকে নিচে পড়ে যায়। আর সেই মেয়েটি তো চিয়োমিকে দেখে একটা পুতুল মনে করে আর ওটাকে নিয়ে ওখান থেকে চলেও যায়। তো এরপর মিনামি যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন সে চিয়োমিকে কোথাও খুঁজে পায় না। তার তো ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল, সে আবার কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছিল না। অন্যদিকে তো সেই ছোট্ট মেয়েটি চিয়োমিকে তার নিজের বিছানায় বেঁধেই রেখে দেয়, যাতে করে সে কোনো মতে ওখান থেকে পালাতে না পারে। আসলে এই ছোট্ট মেয়েটির বেড ছিল মিনামির দাদের পাশেই। আর তখন মিনামির দাদি ওই ছোট্ট মেয়েটিকে অনেক বুঝিয়ে শুনিয়ে চিয়োমিকে নিয়ে নেয় আর মিনামির কাছে আবারও ফিরিয়ে দিয়ে দেয়। চিয়োমিকে এতক্ষণ পর ফিরে পেয়ে যেন মিনামি অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এদিকে ওই হাসপাতালেই তখন চিয়োমির বোন মিনামির সঙ্গে চিয়োমির কথা বলতে শুনে ফেলে। আর এইবার সে বুঝতে পারে যে সত্যিই চিয়োমি আকারে অনেক ছোট হয়ে গিয়েছে। আর গতদিন যখন সে চিয়োমিকে মিনামি জানালায় দেখেছিল ওটা সত্যি তার বোনই ছিল। আর এরপর তো সেও চলে যায় তার ছোট্ট বোন চিয়োমির সঙ্গে কথা বলতে। তো এর পরে একদিন দেখা যায় সায়রি মিনামির সঙ্গে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে একটা সত্যি কথা বলো তো, তুমি কি চিয়োমিকে ভালোবাসো? আর মিনামিও তখন স্বীকার করে নেয় যে আসলে আমি অনেক আগে থেকে ওকে ভালোবাসি, কিন্তু সেটা কখনো বুঝতে পারিনি। এই কিছুদিনই হয়েছে আমি ওটা বুঝতে পেরেছি। আর আমি চিয়োমিকে ছাড়া আর কাউকে আমার মন দিতে পারবো না, তাকে ছাড়া আমি থাকতেও পারবো না। এদিকে আমাদের চিয়োমি তো আবারও সায়রি আর মিনামিকে একসঙ্গে দেখে কাঁদতে শুরু করে। তখন মিনামি বলে যে আরে বোকামে, তুমি আমাকে ভুল বুঝছো, প্রমিস করো তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না, সারা জীবন আমার পাশে থাকবে। এটা শুনেই তো চিয়োমি অনেক খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার শৈশবের ভালোবাসা আবারও তার কাছে ফিরে এসেছে। তো এরপরে তো দেখা যায় মিনামির বাবা একদিন হুট করে ফিরে আসে আর এসেই তো তার মাকে ডিভোর্স দিয়ে আবার চলে যায়। তাকে দেখে তখন মিনামির সামনে এগিয়ে গিয়ে বলে যে তুমি চলে যাও, তোমার আমাদের ফ্যামিলিতে কোনো প্রয়োজন নাই, আমি একাই আমার মা আর দাদির দায়িত্ব নিতে পারবো। ছেলের এরকম কথা শুনতে মিনামির বাবা তখন কিচ্ছু বলতে পারে না, শুধুমাত্র তাকে জড়িয়ে ধরে ওই বাড়ি ছেড়েই চলে যায়। এদিকে এতদিন পর চিয়োমির পরিবার জানতে পারে যে সে নাকি ছদ্মনাম ব্যবহার করে নোবেল লিখত। এটা জানার পরে তো তার পরিবারের খুবই আনন্দ লাগে, তবে একদিক থেকে তারা অনেক দুঃখও পায় যে চিয়োমি তাদের এতটাই ভয় পেত যে এই ভালো খবরটাও তাদের সঙ্গে শেয়ার করতে পারেনি। এদিকে রিকুর তো অনেক আগে থেকেই মিনামিকে সন্দেহ হতো, তাই এবার সে বাড়িতে এসে পুতুলটিকে দেখতে চায় আর মিনামিকে বলে যে ওটা বের করো, যেটা দেখতে একদম চিয়োমির মতো। আর এরপরেই মিনামি তাকে সত্যি কথা বলে দেয় যে ওটা কোনো পুতুল নয়, ওটা আসলে চিয়োমি নিজেই। রিকু তখন মিনামিকে বলে যে তুমি মিথ্যা কথা বলছো, আমি চিয়োমির সঙ্গে দেখা করতে চাই, আমাকে এখনই নিয়ে চলো। কিন্তু মিনামি তখন তাকে বলে যে সরি, আমি এটা করতে পারবো না। এটা শুনেই তখন রিকু তাকে চিয়োমি সে উপন্যাসের কথা বলে, যেখানে চিয়োমি তার একতরফা ভালোবাসার কথা লিখেছিল। রিকু তখন মিনামিকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, চিয়োমি কিন্তু শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এভাবে জেলাস ফিল করছো। আর যদি তোমারও চিয়োমির প্রতি এরকম ইমোশন থাকে তাহলে এখনই সঠিক সময়, তুমি তোমার ভালোবাসার কথাটা চিয়োমিকে জানিয়ে দাও। মিনামি তখন তাকে বলে যে আসলে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি কাউকে ভালোবাসতে অনেক বেশি ভয় পেতাম, সব সময় মনে হতো সেও যদি আমাকে ছেড়ে চলে যায়। তখন রিকুর সঙ্গে সেখানে কিছুক্ষণ কথা বলার পর মিনামি সত্যি সত্যি তার অনুভূতিটা প্রকাশ করে দেয় যে সে আসলে চিয়োমিকে অনেক ভালোবাসে। আর এটা শুনে চিয়োমি তখন সবার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে তো রিকি এবার সত্যি সত্যি হতবাক হয়ে যায় যে চিয়োমি কেমন সত্যি সত্যি একটা পুতুলের মতো হয়ে গিয়েছে। তখন এই পুরো ঘটনা শোনার পর রিকু তাদেরকে সে জাদুকরি হাতুড়িটা ব্যবহার করার কথা বলে। ওই জাদুকরি হাতুড়িটা ব্যবহার করার পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রার্থনা করাটাও জরুরি। আর এটাই ছিল একমাত্র কারণ তারা দুইজন তো আর ওই প্রার্থনাটা করছিল না। তো রিকুর কথা শুনেই তখন চিয়োমি সূর্য ওঠার পর ওই প্রার্থনা করতে শুরু করে, কিন্তু দেখা যায় যে এতেও কোনো পরিবর্তন হয় না। তখন চিয়োমি মিনামিকে বলে যে আমি বাড়ি যেতে চাই, আমার মনে হচ্ছে মা বাবাকে সব সত্যি কথাটা বলা দরকার। কিন্তু মিনামি তো কোনোভাবে চিয়োমিকে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। আর যখন তারা দুইজন এইসব বিষয় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল,
ঠিক ওই সময় একটা গাড়ি এসে মিনামিকে জোরে ধাক্কা মারে। মিনামি তো রাস্তায় পড়ে যায়, আর মিনামিকে এই অবস্থা দেখে আবার চিয়োমির মা দৌড়ে ছুটে আসে তাকে বাঁচানোর জন্য। আর তখন এসে তো মিনামির পাশে চিয়োমিকে দেখতে পায়, কিন্তু এরকম 1 ইঞ্চি সাইজের দেখে তো তার মা নিজেই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন মিনামিকে তারা দ্রুত হসপিটালে ভর্তি করে, আর চিয়োমিকে তার মা বাড়িতে নিয়ে আসে। চিয়োমির বড় বোন তো আগে থেকেই সবটা জানতো, কিন্তু তার বাবার জন্য এই ঘটনাটা ছিল জীবনের সবচেয়ে বড় একটা ধাক্কা। তো এরপরে চিয়োমির মা তাকে জানায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মিনামির নাকি এখনো জ্ঞান ফিরেনি। এটা শুনেই তো চিয়োমি তখন তার মায়ের সঙ্গে দ্রুত মিনামিকে দেখতে হাসপাতালে ছুটে যায়। চিয়োমি তো হসপিটালে গিয়ে মিনামিকে একটা চুমু খায়, আর ঠিক সেই মুহূর্তে একটা আলো এসে পড়ে মিনামির চোখে, আর দেখা যায় যে মিনামির জ্ঞান ফিরে এসেছে। খুশিতে তো চিয়োমি আবারও তখন তাকে চুমু দেয়, আর এইবার এই আলো এসে পড়ে চিয়োমির গায়ে, আর একটু পরে তো সে পুরো স্বাভাবিক আকারেই ফিরে আসে। আসলে এই আইডিয়াটাই তো চিয়োমি গল্পের একদম শুরুতে মিনামিকে বলেছিল যে চুমু খেলে হয়তো বা তারা ঠিক হয়ে যাবে, কিন্তু মিনামি তখন তাকে একটুও বিশ্বাস করেনি। তো সবকিছু স্বাভাবিক হয়ে গেলে তো তারা দুইজন আবারও স্কুলে যায়, আর সেখানে মিনামি সবার সামনে আজকে ঘোষণা করে দেয় যে সে চিয়োমির সঙ্গে সম্পর্কে থাকতে চায়, আর তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এরপরই বেশ কয়েকটা বছর কেটে যায়, আর স্কুল শেষ হয়ে যাবার পর মিনামি আর চিয়োমির বিয়েও হয়। বিয়ের 1 বছর পর মিনামি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়, আর চিয়োমিও টোকিওর একটা ফেমাস ডান্স প্রতিযোগিতার প্রস্তুতি নিতে শুরু করে। টোকিও যাওয়ার আগে মিনামি আর চিয়োমি আবারও তাদের সেই পুরনো পাহাড়ে যায়, যেখানে মিনামি চিয়োমির মাথায় ফুলের একটা মুকুট পরিয়ে দিয়ে প্রমিস করেছিল যে তারা একে অপরকে কোথাও ছেড়ে যাবে না। আর আজকেও তারা ওখানে গিয়ে একে অপরকে আবার জড়িয়ে ধরে, আর তাদের এই সুইট মোমেন্টের মাধ্যমেই আমাদের আজকের এই সুইট মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে? আর তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি এরকম 1 ইঞ্চির হয়ে যায়, তখন তোমরা কি করবে? তাকে কি তোমরা মিনামির মতো পকেটে নিয়ে ঘুরে বেড়াবে? সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।